স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে এসেছি প্রতিদিনকার মতো কিছু ফুড এসাইড জিকে কোশ্চেন আমরা সলভ করব। সেই রকম যেগুলো কিনা খুবই ইম্পর্টেন্ট যারা ফুড এসাইড এক্সাম দিতে যাচ্ছ। আসন্ন যে পরের মাসেই কিন্তু ফুড এসাইড এক্সাম অনুষ্ঠিত হবে 16 বা 17 তারিখে। তো সময় বেশি নেই, যেটুকু সময় রয়েছে সেই সময় কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। সেই সময়টাতে তার জন্য কিন্তু আমরা জিকে প্রশ্ন উত্তর কিছু সলভ করব, যেগুলো কিছু বেছে বেছে আমি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রেখেছি তোমাদের সামনে, সেগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো চলো কন্টিনিউ করি। প্রথম প্রশ্ন কি বলছে, ফুড এসাইড এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমাদের কিন্তু বলছি পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে এবং পারলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, প্রথম প্রশ্ন যেটা বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কবে হয়েছিল? উত্তর কি হবে? ছিটমহল বিনিময় যে চুক্তিটা হয়েছিল সেটা হয়েছিল কোথায়, কবে? 2015 সালে 7ই মে। ঠিক আছে, ছিটমহল চুক্তি হয়েছিল, ছিটমহল বিনিময় চুক্তি যেটা হয়েছিল কোন দুই দেশের মধ্যে? ভারত আর বাংলাদেশ। কবে হয়েছিল? 2015 সালের 7ই মে। দুই দেশ ঐতিহাসিক মুজিব ইন্দিরা চুক্তির আওতায় একই অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের যে ছিটমহলগুলো রয়েছে সেগুলো পারস্পরিক বিনিময়ের জন্য কিন্তু এই ছিটমহল বাসিন্দাদের স্থানান্তর 30 নভেম্বর 2015 সালে সম্পন্ন হয় এবং এই ছিটমহলগুলো একে অন্যের সাথে পারস্পরিক বিনিময়ের জন্য এই চুক্তিটা করা হয়েছিল ভারত আর বাংলাদেশের মধ্যে 2015 সালে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের যে বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি? উত্তর কি হবে? মেরিনা বিচ, যেটা ভারতের বৃহত্তম একটি সমুদ্র সৈকত। আচ্ছা, বঙ্গোপসাগরের পাশে এটা চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে অবস্থিত। কোথায় অবস্থিত মেরিনা সমুদ্র সৈকত? চেন্নাইতে, বঙ্গোপসাগরের পাশে চেন্নাইতে। ঠিক আছে, এটি কিন্তু ভারতের দীর্ঘতম আর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সৈকত। তাহলে ভারতের দীর্ঘতম সৈকত বললে মেরিনা বিচ হবে, বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সৈকতের নাম বললেও মেরিনা বিচ হবে, যেটা কোথায় রয়েছে? চেন্নাইতে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, রাজস্থানের কোথায় লিথিয়ামের খনি পাওয়া গেছে? লিথিয়াম এমন একটা খনিজ যেটা কিন্তু বিরল খনিজ সম্পদের মধ্যে পড়ছে। সেই লিথিয়াম খনিজ সম্পদ কোথায় পাওয়া গেছে? উত্তর হবে রাজস্থান। রাজস্থানের দেগানা এলাকায় এই লিথিয়াম খনিজের হদিশ পাওয়া গেছে, বিরল খনিজের হদিশ পাওয়া গেছে। আচ্ছা, জয়পুরকে গোলাপী শহর কে বলেছেন? আমরা জানি সবাই পিঙ্ক সিটি জয়পুরকে বলা হয়ে থাকে, সেইটা আখ্যায়িত কে করেছেন? উত্তর হবে প্রিন্স আলবার্ট। প্রিন্স আলবার্ট হচ্ছে কে না, যিনি জয়পুরকে গোলাপী শহর বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা যাচ্ছে, পৃথিবীর কোন দেশে বৃহত্তম পার্লামেন্ট রয়েছে? সবচেয়ে বৃহৎ পার্লামেন্ট কোন দেশে রয়েছে? না, উত্তর হবে চীনে। চীনে কিন্তু সবথেকে বৃহত্তম পার্লামেন্ট রয়েছে। আচ্ছা, এই চীনেরই সর্বোচ্চ পুরস্কার মেডেল দেওয়া হয়ে থাকে, সেই সর্বোচ্চ পুরস্কার মেডেলটার নাম কি? সর্বোচ্চ পুরস্কারটার নাম কি? মেডেল অফ রিপাবলিক চীনা। চীনের যে সর্বোচ্চ পুরস্কারটা দেওয়া হয় সেই পুরস্কারটার নাম হচ্ছে মেডেল অফ রিপাবলিক চীনা। আচ্ছা, কেন্দ্রীয় পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার যেটা রয়েছে সেটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে। ঠিক আছে, আর ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কোয়েম্বাটুরে। তামিলনাড়ু কোয়েম্বাটুরে অবস্থিত আখ গবেষণা কেন্দ্র। আর কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুরে। আচ্ছা, যারা আমাদের নোট স্টাডি স্টুডেন্টস রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা ভাবছো যে দেবে, তাদের জন্য বলে রাখি নোট স্টাডির তরফ থেকে কিন্তু একটা অভূতপূর্ব সুযোগ তোমাদের কাছে এসে গেছে। সেই যে কোনো ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো, যে প্রত্যেকটা ব্যাচেরই একটা আলাদা করে ডিসকাউন্ট তো রয়েছেই। এর ওপর থেকে তোমরা আলাদা করে আবার যেহেতু নোট স্টাডির জন্মদিন গেছে, সেই জন্মদিন উপলক্ষে কিন্তু তোমাদের কাছে আরো একটা নতুন সুযোগ, যেটা প্রত্যেকটা অ্যাডমিশন ব্যাচে যে কোনো অ্যাডমিশন নিতে পারো, ব্যাচে যে কোনো ব্যাচের ক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারো, সেই সবটার ক্ষেত্রে কিন্তু
আবার 20% ছাড় দেওয়া হচ্ছে। তো এই সুযোগটাকে কাজে লাগাও, যারা যেখানে যে কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ছাড়টা তোমরা পাবে। একটা ছাড়ের এমনিতে তো ডিসকাউন্ট চলছে, তার উপর আবার 20% ডিসকাউন্ট। তো এরকম সুযোগ কি তোমরা পাবে? তো যারা পাবলিক এক্সাম দেবে ভাবছো তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশন হও, এবং এই যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাদের জানাতে পারো, হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কত সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন রাসবিহারী ঘোষ? উত্তর হবে 1907 সাল। আর যদি বলে 1960 সালে কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন, সভাপতি পদে কে নিযুক্ত হয়েছিলেন, তখন উত্তর হবে রাসবিহারী ঘোষ। ঠিক আছে, পরবর্তী যে প্রশ্ন, ভারতের বৃহত্তম শিল্পায়ন, ভারতের বৃহৎ শিল্পায়ন কোথায় শুরু হয় বা কবে শুরু হয়? যখন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালেই কিন্তু ভারতের বৃহত্তম শিল্পায়ন যেটা শুরু হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা জানি, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শুরু করে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু মেনলি ভারতের শিল্পায়নটা, যেটা বৃহত্তম শিল্পায়ন, সেই শিল্পায়নটা সূত্রপাত ঘটে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার হাত ধরে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কোন ভাইসরয় আমলে সাইমন কমিশন ভারতবর্ষে আসে? উত্তর হবে হচ্ছে লর্ড আরউইন। লর্ড আরউইন যিনি আছেন, সেই ভাইসরয় আমলে কিন্তু সাইমন কমিশন যেটা পাঠানো হয়েছিল, ফিক্স প্রস্তাব পাঠানো সাইমন কমিশন ভারতবর্ষে আসে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল, কার সাথে কার হয়েছিল? ম্যাঙ্গালোরের যে সন্ধি হয়েছিল সেটা 1784 সালে, মেনলি 1784 সালে স্বাক্ষরিত হয়েছিল। আর 11ই মার্চ হয়েছিল সেটা। কার সাথে কার হয়েছিল? তখন উত্তর হবে টিপু সুলতানের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল। তাহলে টিপু সুলতানের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল 1784 সালের 11ই মার্চে, সেটা ম্যাঙ্গালোর চুক্তি নামে পরিচিত, ম্যাঙ্গালোর চুক্তি বলে। ঠিক আছে, এটি ম্যাঙ্গালোরেই স্বাক্ষরিত হয়েছিল। আর এই ম্যাঙ্গালোরের চুক্তির আরেকটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেই ম্যাঙ্গালোর চুক্তির মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের একটা সমাপ্তি ঘটে। ঠিক আছে, নেক্সট আছে ভারতীয় অর্থনীতি। ভারতীয় অর্থনীতি কি রকম, মানে কি রূপ? না, এটা মিশ্র অর্থনীতি। ঠিক আছে, যেখানে একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তিগত ব্যবসা ও জাতীয়করণকৃত সরকারি পরিষেবা, যেমন বিভিন্ন পাবলিক ইউটিলিটি, নিরাপত্তা রয়েছে, সামরিক ব্যবস্থা রয়েছে, কল্যাণ আছে, শিক্ষা রয়েছে, সব কিছুকেই গ্রহণ করে থাকে। অর্থাৎ ভারতের মিশ্র অর্থনীতি আমরা যদি বলি, কৃষিজ উৎপাদন রয়েছে, তার সাথে শিল্প রয়েছে, বিভিন্ন পরিষেবার ক্ষেত্র আছে, যেটা ফার্স্ট প্রাইমারি অ্যাক্টিভিটিস, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে বলতে টার্সিয়ারি অ্যাক্টিভিটিস কিন্তু যুক্ত। এই টোটালটাকে আমরা বলছি মিশ্র অর্থনীতি। একটি মিশ্র অর্থনীতি জনসাধারণ আর পরিবেশ বা রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য কিছু নিয়ম প্রচার করে। আচ্ছা, কোন অঞ্চলকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়ে থাকে? উত্তর হবে কি শিলং, যেটা নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে, মেঘালয়ের রাজধানী। ঠিক আছে, শিলংকে কিন্তু প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়, এবং মেঘালয় থেকে প্রায় 22,430 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার দৈর্ঘ্য থেকে প্রশস্ত অনুপাত হচ্ছে প্রায় 3:1। এই রাজ্যের উত্তর পূর্ব দিকে কি আসছে? আসাম পড়ছে, আসাম রাজ্য, দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশ পড়ছে, আর এটা মেঘালয়ের রাজধানীর নাম শিলং। ঠিক আছে, তো এইরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করলাম, এইরকম কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলতে পারো। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, দেখে রাখবে, সেগুলো থেকে তোমাদের কমন নতুন প্রশ্ন আসতে পারে কিন্তু। ঠিক আছে, তো এইরকমই আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে পরের ভিডিওতে আসবো, পরের ক্লাসে আসবো। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এবং আমাদের যে নোটসের তরফ থেকে যে যে আপডেটগুলো যাচ্ছে সেই আপডেটগুলোকে ভালো করে খেয়াল করে ফলো করে দিও, আর পারলে একটু শেয়ারও করে দিও। এই যে তথ্যগুলো কিন্তু যারা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য খুবই জরুরি। তো তার জন্য কিন্তু নোট স্টাডি এতদিন ধরে তোমাদের সাথে রয়েছে, তোমরা যাতে সফল হতে পারো, তোমরা যাতে ভবিষ্যতে তোমাদের স্বপ্নকে যাতে পূরণ করতে পারো, তার জন্য কিন্তু
নোট স্টাডি করো, নোট স্টাডি সব সময় তোমাদের পাশে রয়েছে, আমরা তোমাদের সবসময় পাশে রয়েছি। তো ততক্ষণ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করো, আগামী ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।